বৈষম্যের বিরুদ্ধে যে প্রতিবাদ করতে পারে সেটিরই বিস্ফোরণ ঘটেছিল 1952 সালে। সেই ভাষা আন্দোলন থেকে ধীরে ধীরে আমরা পর্যায়ক্রমে স্বাধীনতা আন্দোলনে উপনীত হয়েছিলাম। কোন জিনিসকে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া বাংলাদেশের মানুষ বা বাঙালিদের মেনে নেয়নি, সেটি ধারাবাহিকভাবে ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় 52, 69, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর আন্দোলন, সর্বশেষ 24-এর অভ্যুত্থান। কিন্তু আমাদের কষ্ট লাগে এই যে আন্দোলনে এত আত্মত্যাগ, এত রক্ত, তারপর বাংলাদেশ সঠিক পথে চলে না। যেমন ভাষা আন্দোলন, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা আত্মহত্যা দিয়েছে, আমরা সেই আকাঙ্ক্ষাকে কতটুকু বাস্তবায়ন করতে পারছি। একটা আলোচনার মধ্যেই এত সীমাবদ্ধ রাখি আমরা। 21শে ফেব্রুয়ারি আসলে আমরা হয়তো শহীদ মিনারে ফুল দিই, সকালবেলা প্রভাত ফেরি করি, একটা আলোচনা করি, তারপর আমরা যার যার জায়গায়, যার যার অবস্থানে, যার যার মূল্যবোধেই আমরা ফিরে যাই। তো সে কারণেই এই যে আত্মত্যাগ যে বারবার দিচ্ছে মুক্তিকামী বাঙালিরা, বাংলাদেশের মানুষ, কি আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা একটি সুন্দর মানবিক সম্প্রীতির বাংলাদেশ করা। সেটা সকলের কাছে এখনো সুদূর পরাহত। 52 শহীদদের আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করতে পারিনি। 71-এর বীর যোদ্ধা 30 লক্ষ মানুষ, আমার পিতা সহ যারা শহীদ হয়েছেন, তাদেরও আকাঙ্ক্ষা আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি। জাতি হিসাবে আমি মনে করি সেদিক থেকে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন সেটি নেই। তো যাই হোক, আমি পিছনের একটু কথা বলে নেই যে 1920 এবং 30 সালের দিকে যখন পাকিস্তান সৃষ্টির আলোচনাগুলো হচ্ছিল, তখন কলকাতা ভিত্তিক যারা বুদ্ধিজীবী, সম্পাদক, সাংবাদিক ছিল, তারা এক ধরনের পাকিস্তান চিন্তা করেছিল, আর জিন্না এক ধরনের পাকিস্তান চিন্তা করেছিল। তো যাই হোক, সেই পাকিস্তানও টেকে নেই, সঠিকভাবে তৈরি হয়নি জন্য পরবর্তীতে আমরা 71-এর মহান যুদ্ধে সবাই আপামর জড়িত হয়ে গেল, সে আকাঙ্ক্ষাটাও বাস্তবায়ন হয়নি। একটু আগে আলোচনা হয়েছে, ডিসি সাহেব অনেক কথা বলেছেন আমাকে, আমাদের শিক্ষা ব্যবস্থা একদম ভঙ্গুর। ভাষা শেখা তো অনেক পরের বিষয় দাঁড়িয়েছে। এমন কোনো জায়গা নেই যে শিক্ষা ব্যবস্থা কোন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, এটি একটা গবেষণার বিষয়। তো ভবিষ্যৎ প্রজন্ম যারা দেশ জাতি গঠনের আত্মনিয়োগ করবে, তাদেরকে যদি আমরা সঠিকভাবে তৈরি করতে না পারি, তাহলে ওই আকাঙ্ক্ষাগুলো কিন্তু কোনোদিনই বাস্তবায়ন হবে না। আমরা সেই জায়গায় অ্যাড্রেস করার চেষ্টা করব। আমরা সবই শপথ গ্রহণ করেছি। দীর্ঘদিন পর মানুষের একটি প্রত্যাশিত নির্বাচন হয়েছে বাংলাদেশে। এই নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতেও মানুষকে আত্মহত্যা দিতে হয়েছে। অনেক আকাঙ্ক্ষা মানুষের, একটি সুন্দর বাংলাদেশ দেখতে চায়, একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়। সেক্ষেত্রে আমাদের শিক্ষাক্ষেত্র সহ প্রত্যেকটা ক্ষেত্রে অনেক কাজ করতে হবে আমাদের। এ কারণেই আমি আশা করি, আমি যেহেতু লালমনিরহাটের সন্তান, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি, সরকার একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দিয়েছে, আমি সকলের সহযোগিতা চাই। আপনারা সবাই সহযোগিতা করবে, আমরা যাতে করে এই আজকের ভাষা দিবসে আমরা ওই মানসিকতা নিয়ে, ওই মূল্যবোধ নিয়ে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক মূল্যবোধ নিয়ে সবাইকে তৈরি করি। আমরা শুধু সমালোচনার জন্য সমালোচনা করব এটা না করে আমি নিজেকে আগে দেখব যে আমি কতটুকু বাঙালি হয়ে তৈরি হতে পারলাম। আমি নিজেকে, আমাদের যে কৃষ্টি কালচারগুলো ছিল সেগুলো আমি কতটুকু ধারণ করি। এই যে একটু আগে এক সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করলো যে আঞ্চলিক ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। আঞ্চলিক ভাষা যেমন হারিয়ে যাচ্ছে, আমাদের অনেক প্রজাতির ফল, মূল, মাছ, প্রাণী হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, যেগুলো আমাদের ঐতিহ্য বহন করে। এগুলো আমরা ধারণ করতে চাই না, লালন করতে চাই না, যার কারণে আমাদের শেকড়ের বাইরে আমরা যাতায়াত করার চেষ্টা করি। মিশ্র হয়ে গেছি আমরা, মিক্সড, ভাষাতে মিক্সড, পোশাক আশাকে মিক্সড, সবকিছুর মধ্যে আমরা তালে বলে চলার চেষ্টা করতেছি, যার কারণে আমাদের স্বকীয়তাটা, আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি কালচারটা আমাদের মাঝে এখন নেই। পারিবারিকভাবে নেই, ব্যক্তিগত জীবনে নেই, কোথাও নেই। সুতরাং আমরা সবাই যদি চেষ্টা করি আমাদের সেই শেকড়কে যত আমরা হারিয়ে না ফেলি। সে কারণেই
মাতৃভাষার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব, এটি আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে যেখানে স্বীকৃতি পেয়েছে, এটি বাংলাদেশের মানুষের জন্য বিশাল দুটি অর্জন। একটি ভাষার জন্য সংগ্রাম আত্মদিক পৃথিবীতে কোথাও এই রেকর্ড নেই, আর একটি আমাদের ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছি। এই অর্জনটুকু আমরা কতটুকু ধারণ করি সেটা আমাদেরকে সকলকে খেয়াল রাখতে হবে। আমি আর কথা বাড়াতে চাই না। আমি মনে করি যে আমরা সবেমাত্র দায়িত্ব নিয়েছি, কাজ শুরু করব। সেই কাজের মধ্য দিয়ে যাতে আমি বিশেষ করে লালমনিরহাটের মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাগুলো যেন আপনাদের সাথে নিয়ে পূরণ করতে পারি, একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী, আলোকিত লালমনিরহাট করতে পারি। এ ব্যাপারে প্রত্যেকটি নাগরিকের কিছু কিছু দায়িত্ব রয়েছে। আগামীকালে হয়তো জেলা প্রশাসনের সঙ্গে আমার একটা মত বিনিময় সভা হবে। আমরা নিজে যেমন পরিষ্কার থাকবো, পরিচ্ছন্নতাটাকে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এটি একটি বিষয় আমি বললাম। আমরা নিজেরাই একটা পলিথিনের ব্যাগ, একটা কাগজ রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছি, আবার আরেকজনকে দায়ী করতেছি যে শহরটা নোংরা। আমি কি আমার জায়গা থেকে কতটুকু দায়িত্ব বানাবো? আমরা আহ্বান জানাবো, সবাই আমাদের নিজের দায়িত্ব থেকে যদি কাজগুলো সচেতনভাবে করি তাহলে কাজ খুব সহজ হয়ে যাবে। আর গুটি কয়েক মানুষ আমরা যদি চেষ্টা করি, আর আপনারা সবাই কিছু কিছু মানুষের মেলো করেন, আমরা সেটা করতে পারি। আমরা 180 দিনের একটা প্যাকেজ ঘোষণা করব, যেটা জাতীয়ভাবে একটা ঘোষণা হয়েছে। আমি আমার জেলার জন্য করব যে আমরা 180 দিনে কি কি কাজ করব এই জেলার জন্য। তো যেহেতু পবিত্র রমজান মাস চলমান, আমার কয়েকটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। একটি হচ্ছে যে বিদ্যুৎ। প্রথমে হচ্ছে ইফতারির সময়, তারাবির সময়, সেহরির সময়, যাতে বিদ্যুৎ বিভ্রাট না হয়, দ্রব্যমূল্যটা যাতে নিয়ন্ত্রণ থাকে, আইন শৃঙ্খলাটা যাতে উন্নত থাকে। তিনটি বিষয়ে আমরা সবচেয়ে বেশি দৃষ্টি দেওয়ার চেষ্টা করব, মানুষ যাতে তাদের পবিত্র রমজান মাসটা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে উদযাপন বা পালন করতে পারে। আর অনেকগুলো কাজ আমরা করব, শীঘ্রই আপনাদের কাছে আমরা সেগুলো নিয়ে হাজির হব। প্রত্যেকটা সেক্টরে কাজ করে আজকের এই মহান মাতৃভাষা দিবসে আমার আকাঙ্ক্ষাটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম। আপনারা সবাই সহযোগিতা করবেন। নির্বাচিত করেছেন জন্য আপনাদের দায়িত্ব শেষ হয়ে গেছে, এটা কিন্তু ঠিক না। আমরা সবাই মিলে একসঙ্গে একযোগে আলোকিত লালমনিরহাট করতে গেলে, আলোকিত লালমনিরহাটের যে মূল বিষয়গুলো ছিল, যেটা মাদক নিয়ন্ত্রিত জেলা হবে, যৌতুক নিয়ন্ত্রিত জেলা হবে, ক্যাসিনো জুয়া মুক্ত জেলা হবে, এগুলোতে সবাইকে আমার সঙ্গে সহযোগিতা করতে হবে। আমরা গ্রুপ গ্রুপ করে কাজ শুরু করে দিব। একটু ধৈর্য ধরতে হবে, অস্থির হবে না। কি পেলাম আর কি হলো এত তাড়াতাড়ি বিচার বিশ্লেষণে যাবে না, একটু সময় লাগবে। কারণ দীর্ঘ 17-18 বছরে অনেক জঞ্জাল, আমাদের অনেক অনিয়ম, অনেক দুর্নীতি, মানুষের মজ্জাগত কিছু চিন্তা ধারণাটাই পশ্চাৎপদ হয়ে আছে। সেখান থেকে মানুষকে স্বাভাবিকতার মধ্যে ফিরে আনতে গেলে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কাঠামোটা দীর্ঘদিন থাকতে হবে। তারপরে মানসিকভাবে মানুষ সুস্থ হবে, সুন্দর হবে। সুতরাং সবাই ধৈর্য ধরবেন, একটু অপেক্ষা করবেন। আমি আজকের কথা শেষ করে আমি আবারও সর্বস্তরে যাতে মাতৃভাষা সবাই আমরা প্রয়োগ করি, চালু করি। রাষ্ট্র থেকে আমার যতটুকু দায়িত্ব আছে, আমার জায়গা থেকে আমি চেষ্টা করব যাতে যে শহীদরা আত্মত্যাগের মধ্য দিয়ে এই মাতৃভাষাকে আমাদের কাছে অর্জন করে দিয়েছে, সেটা যেন আমরা ধারণ করি, লালন করি। এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাইকে ধৈর্য ধরে আলোচনার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করা হবে। আমাদের